ধ্বংসপথের যাত্রী এরা। লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। রমেশদা লিখেছিল, কালীঘাটের কাছাকাছি ট্রাম থেকে নেমে এদিক ওদিক একটুখানি খোঁজাখুঁজি করলেই তার বাসার সন্ধান পাওয়া যাবে। অজিত তাই করল। হাওড়া স্টেশনে ট্রেন এসে পৌঁছেছিল খুব ভোরে। সেখান থেকে বরাবর ট্রামে চেপে কালীঘাটের কাছে এসে নামল। বর্ষাকালের সকাল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। অজিতের আসবাবপত্রের মধ্যে এক হাতে খবরের কাগজে মোড়া একটি ধুতি ও একখানি গামছা, আর এক হাতে রেলি ব্রাদার্সের একটা ভাঙা তালি দেওয়া ছাতা। পকেট থেকে রমেশদার চিঠিখানি বের করে রাস্তার নাম ও বাড়ির নম্বরটা আর একবার সে পড়ে নিল। পথের উপর কাদা জমেছে, তার উপর মোটরের উৎপাত। কোনো রকমে জামা কাপড় বাঁচিয়ে পথের এক পাশ ধরে সে চলতে লাগলো। যাকে জিজ্ঞেস করে কেউ বলে জানি না, আবার কেউ বলে অন্য কাউকে জিজ্ঞেস করুন। অবশেষে একজন দয়া করে বলে দিল, এই রাস্তা ধরে বরাবর গিয়ে বাঁ দিকের একটা গলি, তারই একটু আগে এই দিকে গিয়ে ওই দিকে বেঁকে সোজা চলে যান। বাঁ দিকে গলিটার ভিতর ঢুকে এদিক ওদিক যেদিকে তাকায় গলির পর গলি এসে তাকে যেন বারে বারে পথ ভুলিয়ে দিতে থাকে। অনেক কষ্টে এই গলির গোলক ধাঁধা থেকে বের হয়ে অজিত একটা ফাঁকা মাঠের উপর এসে পড়ল। বৃষ্টি তখন ধরে গিয়েছে। পাড়াগাঁয়ের মানুষ এই ফাঁকা আলো বাতাসে এসে যেন একটুখানি হাঁপ ছেড়ে বাঁচল। মাঠের সামনে পচা পানায় ভর্তি একটা ছোট পুকুর, তারই চারপাশে অনেকখানি জায়গা জুড়ে খোলার বস্তি, তারই ওপাশে কয়েকটা নারকেল গাছের ফাঁকে ফাঁকে আবার সারি সারি বাড়ি আরম্ভ হয়েছে। বস্তির চতুসীমায় রাস্তার নাম বা নম্বরের বালায় ছিল না। খাপড়ার মতো ছোট বাড়িগুলোর পাশ দিয়ে কর্দমাক্ত সরু একটা পায়ে চলা পথ সোজা চলে গিয়েছে। পথটায় যেমন কাদা তেমন দুর্গন্ধ। বাঁশের ছাতির বাঁটটা মাটিতে টিপে টিপে অজিত অতি সাবধানে সেই পথ দিয়ে চলতে চলতে হঠাৎ একটা বহু পুরাতন ইট বের করা ভাঙা বাড়ির উঠোনে গিয়ে পথ হারিয়ে ফেলল। পূর্ব পশ্চিমে লম্বালম্বি একটা দোতলা বাড়ি, সামনে কাঠের রেলিং দেওয়া একটুখানি বারান্দা, তাও আবার রেলিংটা ভেঙে এক জায়গায় ঝুলে পড়েছে। কুলি ধাওড়ার মতো উপর নিচে সারি সারি অনেকগুলি অন্ধকার ঘর। সামনে একটুখানি উঠান বাদ দিয়ে তারই সমসমান্তরালে ঘরের আর একটা সারি চলে গেছে, কিন্তু তার আর দোতলা নেই। ওপারের ভাঙা বারান্দা থেকে এপারে ছাতে আসবার জন্যে মাঝে মাঝে সেতু প্রস্তুত করে দেওয়া হয়েছে। উঠানের মাঝে দুটো জলের কল, এধারে একটা আর ওই ধারে একটা। কল দুটোর চারিদিকে হিন্দুস্থানি, ভাটিয়া, উড়িয়া, বাঙালি নানা জাতীয় বিস্তর মেয়ে লোটা, টব, বালতি ইত্যাদি নিয়ে আপন আপন ভাষায় চেঁচামেচি করে যেন হাট বসিয়ে দিয়েছে। অজিত একবার এদিক ওদিক বেশ ভালো করে তাকিয়ে দেখল। কোথাও বা স্যাকরার ঠকঠকানি শুরু হয়েছে, কোথাও বা কামারশালার হাপড় চলছে। একটি লোক লাল রঙের একটি গরম লোহা সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে। দুদিক থেকে দুইজনে তার উপর লোহার হাতুড়ি মেরে আগুনের ফিনকি উড়াচ্ছে। কোনো ঘরে বা ধোপার ইস্ত্রি চলছে, আর তারই একটু দূরে একটা বন্ধ ঘরের দরজার গায়ে ভাঙা টিনের উপর খড়ি দিয়ে লেখা রয়েছে, স্টিল ট্রাঙ্ক, বুট জুতা, চটি জুতা, সুটকেস, মিস্ত্রি সুখনলাল রুইদাস। সুতরাং এই প্রকাণ্ড বাড়িটা কোনো ভদ্র গৃহস্থের বাড়ি নয়, এবং তার এই অনধিকার প্রবেশ নিয়ে যে কোনো রকম হাঙ্গামা হবে না এটা ভেবে অজিত কিঞ্চিত আশ্বস্ত হলো। কিন্তু এখনো পর্যন্ত রমেশের ঠিকানা মিলল না। কোথায় গেলে মিলবে? মিলবে কি মিলবে না সেও কম দুশ্চিন্তার কথা নয়। অজিত একটুখানি বিচলিত হয়ে উঠল। চলাচলের সুবিধার জন্য জল ছপছপে উঠানটার উপর সারি দিয়ে ইট পেতে দেওয়া হয়েছে। একটা ভাঙা ইটের ওপর অতি কষ্টে দুইটা পা রেখে একজন প্রৌঢ় বাঙালি ভদ্রলোক ঘটি হাতে জল নেবার জন্যে দাঁড়িয়েছিলেন। লোকটির চেহারা অত্যন্ত কদাকার। পেটটা যেমন মোটা, গলাটা তেমনই সরু, মাথার উপর প্রকাণ্ড একটা টাক, চোখ দুটো নিতান্ত ছোট, নাকের নিচে বিড়ালের মতো খাড়া হয়ে যে কয়েকটি গোঁফ উঠেছে, দূর থেকে অনায়াসে সেগুলি গুনতে পারা যায়। দেখে মনে হলো বাঙালি। অজিত তাঁকেই জিজ্ঞাসা করে বসল, বাইরে যাবার পথ কোন দিকে মশাই? হাতের ঘটিটা উঁচু করে তুলে ধরে তিনি যেন একটুখানি বিরক্ত হয়ে বললেন, চলে যাও এই দিকে সোজা, ওই যে ধোপা বউয়ের দৌড়ে গাধাটা দাঁড়িয়ে রয়েছে, ওরই পাশে ফটক। অজিত চলে যাচ্ছিল, আবার কি ভেবে ফিরে দাঁড়িয়ে বলল,
পরাণ মণ্ডলের গলিটা কোন দিকে গেলে পাবো বলতে পারেন? তিনি বললেন, পরাণ মণ্ডলস লেন, এইটে। কেন, ক নম্বর? অজিত বলল, 5-এর পর 2, তারপর F। নম্বর শুনে ভদ্রলোক অত্যন্ত আগ্রহান্বিত হয়ে উঠলেন। বললেন, সে তো আমারই ইম্পেরিয়াল হোটেল, ওই যে দোতলায়। বলেই তিনি আর একবার তার হাতের ঘটিটা উঁচু করে তুলে ধরে সেই ঝুলে পড়া ভাঙা বারান্দাটার পাশে কয়েকটা ঘর দেখিয়ে দিলেন। এমন অপ্রত্যাশিতভাবে এত তাড়াতাড়ি যে বাড়ির সন্ধান মিলবে অজিত তা ভাবতে পারেনি। অত্যন্ত আনন্দিত হয়ে জিজ্ঞেস করল, রমেশ চক্রবর্তী কোন ঘরে থাকেন? তিনি বললেন, রমেশ চক্রবর্তী, আসুন আমার কাছে সরে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। বলে আর একবার তিনি তার হাতের ঘটিটা তুলে ধরে দেখিয়ে দিলেন। সামনের 5খানা ঘর বাদ দিয়ে ওই যে দেখছেন জানালার পাখি ভাঙা এই ঘরটা, ওইখান থেকে আমার হোটেল আরম্ভ হয়েছে। গুনুন এইখান থেকে 1, 2, 3। তারপরেই যে দেখছেন রুম নম্বর 4, ওই ঘরে গিয়ে দেখুন পশ্চিম দিকের এক কোণে মাদুর বিছানো যে ছিটখানা, সেইখানা তার। বাস চলে যান এইবার সোজা এই সিঁড়ি ধরে, কিন্তু দেখবেন একটু বাঁ পাশে চেপে যাবেন মশাই, সিঁড়িটা একটু নড়বড়ে হয়ে রয়েছে। একটানে এই এতগুলি কথা বলে তিনি সেখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলেন। অজিত অতি কষ্টে অতি সাবধানে সিঁড়ি ভেঙে ইম্পেরিয়াল হোটেলের রুম নম্বর 4-এর দরজায় গিয়ে ডাকল, রমেশ দা। রমেশ তখন তার জুতায় কালি ব্রুশ ঘষছিল। মুখ তুলে দরজার দিকে তাকিয়ে অজিতকে দেখেই বলল, কে অজিত, দেশ থেকে এসেছিস, আয় আয়। বলে আবার সে তার নিজের কাজে মন দিল। কর্দমাক্ত ক্যানভাসের জুতো জোড়াটি খুলে অজিত তার মাদুরের একপাশে গিয়ে বসল। সামনে ওই একটি দরজা ছাড়া ঘরের ভিতর আলো বাতাস প্রবেশ করার অন্য কোনো পথ ছিল না। তার উপর মেঘলা আকাশে সূর্যের রশ্মিটুকুও ঢাকা পড়েছে, কাজেই ঘরের ভিতরটা বেশ ভালো করে নজরে পড়তে অজিতের একটুখানি দেরি হলো। দেখল সেই বায়ুলেশহীন অন্ধকার ঘরখানার মধ্যে আরও 3খানা সিট পড়েছে, তার উপর প্রত্যেকের ছোটোখাটো অনেকগুলি করে আসবাব। মাটিতে যাদের জায়গা হয়নি তারা দেয়ালে উঠেছে। এমনি করে ঘরের মেঝে এবং দেয়ালে কোথাও এতটুকু তিল ধরনের স্থান নেই। একটা মাদুরের উপর দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে একজন লোক ক্রমাগত উঠবোস করে বোধ করি ব্যায়াম চর্চা করছিল। একজন যুবক দেয়ালে ঠেস দিয়ে গুনগুন করে গান করতে করতে বিড়ি টানছে। আর একটা মাদুর খালি। রমেশের শয্যার একপাশে দেয়ালের গায়ে কোনো এক মাসিক পত্রিকা থেকে কাটা একটা পরমহংসদেবের এবং একটি সিক্ত বসনা নারীর 2খানি রঙিন ছবি পাশাপাশি টাঙানো। জুতা ব্রুশ শেষ করে রমেশ তার জুতা জোড়াটি সেই ছবির নিচে 2টি পেরেকের গায়ে ঝুলিয়ে রাখল। রমেশকে চুপ করে থাকতে দেখে অজিত কেমন যেন একটু বিব্রত হয়েই ভাবছিল, এখানে আসা হয়তো তার উচিত হলো না। চক্ষুলজ্জার খাতিরেই হয়তো রমেশ তাকে আসতে লিখেছিল। বলল, রমেশ দা, তুমি তো অফিসে যাবে। রমেশ এইবার মাদুরের উপর ভালো করে চেপে বসল। বলল, হ্যাঁ, অফিসে যাব। তারপর উপরের কড়িকাঠের দিকে একবার তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করে বলল, এমন হট করে চলে এলি অজিত, কিন্তু আচ্ছা অফিসে ঘুরে ফিরে দেখ, আমিও দেখি সন্ধান করে। 25-30 টাকার মতো একটা কিছু মিলেও যেতে পারে। ম্যাট্রিকুলেশন পাশ করলে কি হবে, চাকরির বাজার দেখতে হবে তো, নাকি বলো হে প্রফেসর? সামনের মাদুরে বসে যে ছোকরা বিড়ি টানছিল, উত্তরের আশায় রমেশ তার দিকে তাকালো। প্রফেসরের বিড়ি টানা তখন শেষ হয়েছিল, কিন্তু গান তখনও থামেনি। রমেশের কথাটা সে ভালো করে শুনতে পায়নি। গান থামিয়ে বলল, রমেশবাবু কি বলছিলেন? রমেশ বলল, এই অজিত ছোকরা ম্যাট্রিকুলেশন পাশ করে এলো চাকরির সন্ধানে, তাই বলছিলাম চাকরির বাজার। প্রফেসর হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামলে অজিতের মুখের দিকে তাকিয়ে বলল, নো হোপ স্যার। এমন সময় হরিবোল হরিবোল বলতে বলতে অজিতের পূর্ব পরিচিত সেই কলতলার ভদ্রলোক ঘরে এসে প্রবেশ করলেন এবং দরজার একপাশে যে মাদুরটি খালি পড়েছিল তারই একধারে জল ভর্তি ঘটিটি নামিয়ে রেখে একসঙ্গে সকলকে উদ্দেশ্য করেই বলতে লাগলেন, আর চলে না দেখছি, আমাদের জাত ধর্ম আর কিছুই রইল না মশাই। প্রফেসর বলে উঠল, কি হলো ম্যানেজার বাবু? ম্যানেজার বাবু বললেন, হলো, যা হবার তাই হলো। ওই বেটা সুখনলাল না আমার লাল, বেটা মুচি, বেটা চামার। বললাম, বেটা নিস নে, তোদের জন্যে রাস্তায় কল রয়েছে, সেখান থেকে জল ধরে আন।
তা না, বেটা হাঁ হাঁ করতে করতে নিল এক ঘটি জল ধরে। তাই নিবিত নে, আলগোছেই নে রে বাপু। তা না, কলের বাঁশটাও ছুঁয়ে দিয়ে গেল। এসব হচ্ছে পয়সার গরম। ছোট জাতের পয়সা হয়েছে কিনা। যে লোকটি ব্যায়াম করছিল সে তার উঠা বসা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, হ্যাঁ বলেন কি? কিন্তু সে কথায় কর্ণপাত না করে ম্যানেজার বাবু বলতে লাগলেন, আচ্ছা বাবা, আমিও দেখে নিচ্ছি কিছু করতে পারি কিনা। আজই একটা মিটিং কল করি, তারপর হোটেলের সবাই মিলে একবার ভালো করে বলা যাক। তাতেও যদি না শোনে, ব্যাস প্রহারেন ধনঞ্জয়, সব বন্ধ করে দেব। বস্তির ওই উড়ে খোট্টা শ্যাকরা কামার ধোপাটোপা সব বন্ধ। দেখি আমাদের কলে কে জল নিতে পারে। কত বড় মরদকা বাচ্চা, না কি বলো হে পঞ্চানন? অনেকক্ষণ থেকে কসরত করে পঞ্চানন বোধ করি অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিল। তাই সে এক গ্লাস ঠান্ডা জলের সন্ধানে তার চটা ওঠা কলাই করা টিনের গ্লাসটি হাতে নিয়ে পাশের ঘরে যাবার উদ্যোগ করছিল। ফিরে দাঁড়িয়ে তার সেই গ্লাস শুদ্ধ হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, আমার এই এক্সারসাইজ করা হাতের একটি ঘুষির চোটে বাছাধনকে হালিম খাইয়ে দিতে পারি জানেন। আপনার ওই সুখনলালকে দুখনলাল বানিয়ে ছেড়ে দেব বাবা। হ্যাঁ। এই বলে সে তার উপরের এক পাটি দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে বিদ্যর্পে চেপে ধরল। শেষ পর্যন্ত তাই হবে বলে ম্যানেজার বাবু দেওয়ালের গায়ে একটি কাঠের তাক থেকে ঔষধের শিশির মতো কাগজের দাগ কাটা একটা শিশি বের করলেন। প্রফেসর বলল, ও কি আপনার অয়েলের শিশি বেরুলো নাকি? ম্যানেজার বাবু বললেন, হ্যাঁ, আমাকে তো আবার গঙ্গায় ছুটতে হবে। আপনাদের কি মশাই, মুচি মেথর যার ছোঁয়াই হোক ওই চৌবাচ্চার জলেই চালিয়ে দেবেন। এখানে আর কে দেখতে আসছে? কিন্তু প্রফেসর, ভগবানের চোখ তো এড়াবার জো নেই। ব্রাহ্মণের ছেলে হয়ে শাস্ত্রবিরুদ্ধ কাজ আমি করি কেমন করে? প্রফেসর নিজেও ব্রাহ্মণ, কাজেই এ প্রসঙ্গটা চাপা দেবার জন্যে সে জিজ্ঞেস করল, আচ্ছা ম্যানেজার বাবু, একটা কথা আমি আপনাকে রোজ জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু রোজই ভুলে যাই। আপনি যে ওই তেলের শিশিটাই কাগজের দাগ কেটে রেখেছেন, ও কিসের জন্যে? সতর্কের বিনাশ নেই প্রফেসর। খাঁটি সর্ষের তেল বাবা, আজকাল অগ্নিমূল্য, এই দেখুন। বলে ম্যানেজার বাবু তাঁর ডান হাতের বুড়ো আঙুলটি শিশির গায়ের একটি দাগের নিচে চেপে ধরে খুবই সাবধানতার সাথে তার বাম করতালুর উপর এক দাগ তেল ঢেলে নিলেন এবং মাটিতে পড়ে যাবার ভয়ে তাড়াতাড়ি সেই হাতটা একবার তার কেশ বিরল মস্তকে এবং বার কয়েক তার গম্বুজাকার উদরের উপর বুলিয়ে নিয়ে শিশির ছিপি অতি সাবধানে বন্ধ করে দিয়ে বললেন, এইবার এই পুরোপুরি 4টি দাগ রইল আমার গোনা। কই এক বিন্দু এবার কেউ নিক ঢেলে দেখি, তড়াক করে ধরে ফেলব। একটু বুঝে সুঝে চলতে হয় প্রফেসর, তা নইলে কি আর এই ইম্পেরিয়াল হোটেলখানা খুলতে পারতুম ভায়া? চলি এবার, হরিবোল হরিবোল। গামছাখানি কাঁধে ফেলে ম্যানেজার গঙ্গা স্নানে বের হয়ে যাচ্ছিলেন। রমেশ বলল, অজিতের নামটা খাতায় লিখে দিয়ে গেলেন না? আজ সে এখানে খাবে, ঠাকুরকে বলে দিয়ে যান। ওহো, আপনার ফ্রেন্ড এসেছে যে, পারমিট না টেম্পোরারি? রমেশ বলল, যতদিন থাকে দিন কতক খাবে এখানেই। তেল মেখে খাতাপত্র ছুঁতে তো পারি নে মশাই। আচ্ছা, গঙ্গা স্নান থেকে ফিরে এসেই নামটা কি বললেন? অজিতনাথ লাহিড়ী। আচ্ছা, আমি রেজিস্ট্রি করে নেব বলে তিনি বের হয়ে গেলেন। স্নানাহারের পরেই ইম্পেরিয়াল হোটেল খালি করে প্রায় সকলে নিজ নিজ কাজে বের হয়ে গেল। রমেশ গেল, কুস্তিগির গেল, এমনকি বেকার প্রফেসরটিও একখানি কোঁচানো ধুতি পরে ইস্ত্রি করা পরিষ্কার জামাখানি গায়ে দিয়ে গত সপ্তাহের একটা ইংরেজি দৈনিক কাগজের তারিখের জায়গাটা খুবই দক্ষতার সাথে নিচের দিকে মুড়ে নিয়ে বের হলো। ম্যানেজার বাবুর অফিসের বালাই ছিল না। গঙ্গা স্নানের পর নিচের সেই অন্ধকার রান্নাঘরের কোণ ঘেঁষে একটি পিঁড়ির উপর প্রায় ঘণ্টাখানেক উবু হয়ে বসে বসে পরম পরিতৃপ্তির সাথে তিনি যত পারলেন আহার করলেন। তারপর ঘটি ভরে গঙ্গা থেকে যে জলটুকু এনেছিলেন তাতেই আচমন শেষ করে গান গাইতে গাইতে উপরে উঠে আসলেন। গানের ভাবার্থ এই যে তার আহার শেষ হয়েছে, এবার তিনি মাদুরের উপর চিত হয়ে শুয়ে পড়বেন। নিদ্রা ভঙ্গ হবে বেলা 3টের সময়। কলে তখন জল আসবে এবং ওই বেটা মুচিকে তখন তিনি দেখে নেবেন। মারের চোটে তার জল নেয়া আজ বের করে দেবেন। এই কথাগুলিকে সে এক বিষম অসমমাত্রিক গদ্য কবিতার ছন্দে তৎক্ষণাৎ মুখে মুখে সাজিয়ে নিয়ে তাতে সুর সংযোগ করে চেঁচাতে লাগলেন। আহারাদি শেষ করে অজিত রমেশের মাদুরের উপর এসে চুপ করে বসল।
ম্যানেজার বাবু ঘরে প্রবেশ করেই বললেন, আমার গান শুনে মনে মনে হাসছেন নাকি ইয়ে বাবু? কি উত্তর দেবে কিছুই ঠাহর করতে না পেরে অজিত তার মুখের পানে একবার তাকালো। ম্যানেজার বাবু বললেন, বুঝছেন না মশাই, একসঙ্গে দুই কাজই হয়ে গেল। গান গাওয়াকে গান গাওয়াও হলো, আর ওই বেজাত বেটা বিধর্মী চামারটাকে শুনিয়ে দেওয়াও হলো। সে কি আর বুঝতে পারেনি ভাবছেন? ঠিকই টের পেয়েছে। টিন পিটোতে পিটোতে যে রকম কটমট করে সে আমার মুখের পানে একখানা চাহনি হানল। ভাবলাম আসে বুঝি বেটা হাতুড়ি নিয়ে তেরে। সাধে কি আর তাড়াতাড়ি ওর ওপর গানখানা ধরে দিলাম মশাই? কই আসুক তো দেখি এইখানে, একবার মজা বুঝিয়ে দিই তাহলে। এ আমার নিজস্ব জুরিসডিকশন বাবা, 10টি বছরের লিজ। এই বলে তিনি তার লাল রঙের এবড়ো থেবড়ো দাঁতের 2টি পাটি বের করে হাসতে শুরু করলেন এবং সঙ্গে সঙ্গে তার 2 চোয়াল বেয়ে পানের কষ গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু তার এই সারগর্ভ কথাগুলো বুঝবার পক্ষে অজিত যে এখনও নিতান্ত ছেলে মানুষ, তার সেই গম্ভীর মুখখানা দেখেই সেই কথাটা বুঝতে তার অধিক বিলম্ব হলো না। কাজেই অরসিক এই নাবালকটার সাথে বৃথা বাক্য ব্যয় না করে তৎক্ষণাৎ তিনি তার মাদুরের ওপর গিয়ে উপবেশন করলেন এবং সযত্ন রক্ষিত একটি ফাঁকা দেশলাইয়ের বাক্স থেকে কিঞ্চিত নস্যি গ্রহণ করে বললেন, ঘুমিয়ে টুমিয়ে যাই তো, যাবার সময় আমাকে তুলে দিয়ে যেও। আমি এক্ষুনি চললাম বলে অজিত উঠে তার জুতা জোড়াটি পায়ে পড়তে লাগলো। আবার আসছো তো? রাত্রের খাবার বলে দিয়েছি। আজ্ঞে হ্যাঁ আসবো বলে সে বের হয়ে গেল। বারান্দাটা পায়ের ভারে থরথর করে কাঁপছিল। অতি সাবধানে বারান্দা পেরিয়ে সিঁড়িতে নামবার আগে অজিত একবার পিছন ফিরে তাকাতেই ম্যানেজার বাবুর সাথে তার চোখাচোখি হয়ে গেল। তিনি তখন দরজার চৌকাঠের বাইরে মুখ বাড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন। নিচে সুখনলাল মিস্ত্রির হাতুড়ি ও টিনের আওয়াজ তখনও থামেনি এবং বোধ করি বা সেই কারণেই তিনি তার সেই জানালাহীন অন্ধকার ঘরের একমাত্র দরজাটিও তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে ভেতর থেকে সশব্দে খিল এঁটে দিলেন। পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া অজিতের যাবার স্থান কোথাও ছিল না। তাই সে পথে ঘুরবার ইচ্ছা নিয়েই বের হলো। রৌদ্রের তেজে ছোট রাস্তার কাদা তখন কিছুটা শুকিয়েছে, কিছুটা বা শুকায়নি। আজকে সকালে যে বর্ষা নেমেছিল, বড় রাস্তাগুলো দেখলে সে কথা বুঝবার উপায় নেই। এমনই একটি বড় রাস্তা ধরেই অজিত পথ চলছিল। দুই দিকের প্রকাণ্ড বাড়িগুলোর পাশ দিয়ে চলতে চলতে তার নিজের অবস্থার কথা সে যেন ক্ষণিকের জন্য ভুলে গেল। কিছু দূর গিয়ে দেখল পথের পাশেই লোহার রেলিং দিয়ে ঘেরা একটা প্রকাণ্ড পার্কের ভিতর অসংখ্য ভিক্ষুক জড়ো হয়েছে। জিজ্ঞেস করে জানল কোনো একজন বড় লোকের নাকি মৃত্যু হয়েছে এবং আজ তার শ্রাদ্ধের দিনে এইসব কাঙালিদের নাকি ভোজন করানো হবে। একটা গাছের ছায়ায় রেলিং ধরে অজিত তাই দেখতে লাগলো। পার্কের একটা দরজা খুলে দেওয়া হয়েছে। কত লোক আসছে, এখনও যে কত আসবে তার ইয়ত্তা নেই। পার্ক ভরে গিয়েছে। এখনও পর্যন্ত ভিক্ষুকের দল ক্রমাগতই এসে জড়ো হচ্ছে। মনে হচ্ছিল স্থান সংকুলান হবে না। খবরও দেওয়া হয়নি, নতুবা সারা বাংলাদেশটাই আজ এই খোয়াড়ের মধ্যে প্রবেশ করবার জন্য ছুটে আসতে পারে। কত রকমের কত ভিক্ষুক, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, বালক শিশু, কেউ কানা, কেউ খোড়া, ব্যাধিগ্রস্ত, অথর্ব, নিঃসহায়, নিরাশ্রয়, দারিদ্র্যে নিপীড়িত, ক্ষুধায় আর্ত, খাবারের জন্যে ব্যাকুল হয়ে সকলেই হাঁ হাঁ করছে। কারো শরীরে শতছিন্ন মলিন বস্ত্র, 2 দিন পরে তাতে আর লজ্জা নিবারণ হবে কিনা সন্দেহ। আবার কারো বা সেই প্রাণান্তকর দুঃসময় এসে পড়েছে। দুর্ভাবনার প্রান্তসীমায় এসে একেবারে মরিয়া হয়ে তারা যেন লজ্জাকে লজ্জা দেবার জন্যই অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। বিকৃত, রুক্ষ, কদাকার, কারো বা অস্থিচর্মসার কঙ্কালের উপর ক্ষুধিত 2টা জ্বলন্ত চোখের দিকে তাকানো যায় না। একটা গাছের তলায় রুগ্না কঙ্কালসার একটা মেয়ে তার কোলের ছেলেটাকে স্তন্য দিতেছিল, কিন্তু প্রাণপণে চুষেও 1 ফোঁটা দুধ না পেয়ে ছেলেটা কাঁদতে কাঁদতে যতই চিৎকার করছে, মেয়েটা ততই তাকে একোল ওকোল করে তার দুগ্ধহীন স্তনের বোঁটাটা ছেলের মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে জোর করে তাকে বুকের উপর চেপে ধরছে। পার্কের পাশে ছোট একটা প্রাচীরের ওপারে প্রকাণ্ড একটা বাড়ির উঠানে তাদের জন্যে খাবার প্রস্তুত হচ্ছিল। অপেক্ষাকৃত যারা সবল প্রাচীরের ভাঙা ইটের ওপর দাঁড়িয়ে ওপাশে উঁকি মেরে একবার তারা তাদের প্রলুব্ধ দৃষ্টি হেনে দেখে নিচ্ছে। যারা উঠতে পারছে না তারা ছুটে এসে বিলম্বের কারণ জিজ্ঞেস করছে। মধ্যাহ্নের প্রচণ্ড রোদ
তাদের মাথার উপর দিয়ে ক্রমশ অপরাহ্নের দিকে ঢলে পড়তে লাগলো। কখন এসেছে, কত দূর হতে এসেছে তারা কে জানে। পেটগুলো বেহালার মতো ভেতরের দিকে ঢুকে গিয়েছে। ক্ষুধার জ্বালায় নাড়িতে নাড়িতে পাক ধরেছে। ছোট ছোট ছেলে মেয়েগুলো রৌদ্রদগ্ধ কচি পাতার মতো নেতিয়ে পড়েছে। শুষ্ক কণ্ঠে দাও দাও করে হেঁকে হেঁকে এইবার ক্রমশই যেন তারা অস্থির হয়ে উঠতে লাগলো। বেলা প্রায় 2:30টার সময় খাবার আসলো। একটা শাল পাতার ঠোঙায় লুচি সন্দেশ বেঁধে দেওয়া হয়েছে। তার সঙ্গে একটি করে আম এবং একটি করে দুয়ানি বের হবার সময় প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। ভিতরে ঢুকবার দরজা বন্ধ করে দিয়ে বের হবার জন্যে পার্কের আর একটা দরজা খুলে দেওয়া হলো। তৎক্ষণাৎ একটা সাড়া জেগে গেল। মুহূর্ত মধ্য ক্ষুধিত জনসংঘ ত্রস্ত বিচলিত হয়ে উঠল। কেউ কেউ হুমড়ি খেয়ে একেবারে দরজার কাছে এসে পড়তে লাগলো। খাবারগুলি কেউ বা আঁচলের তলায়, কেউ বা 2 হাতের দৃঢ় মুষ্টিতে অতিশয় সযত্নে চেপে ধরে বের হয়ে আসলো। বাইরে এসেও রাস্তার উপর তাদের ভিড় জমছিল। অনেকেই তাদের পথের সাথীর জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকেই পুনরায় প্রবেশের জন্যে পথ খুঁজতে আরম্ভ করলো এবং কোন আমটা পচা, কোনটা কাঁচা, কারটা বড়, কারটা ছোট, এই নিয়ে বুড়ো বুড়ি থেকে ছেলে মেয়ে পর্যন্ত চেঁচামেচি করতে লাগলো। এই সুযোগে কে একটা লোক এক ছোট মেয়ের হাত থেকে তার খাবারের ঠোঙাটা ফস করে তুলে নিয়ে ভিড়ের মধ্যে সরে পড়ল। মেয়েটা ভেবাচেকা খেয়ে সেইখানে দাঁড়িয়ে পড়তেই পেছন থেকে একটা জনস্রোত হুহু করে ঠেলে বের হয়ে আসলো। এই 2 দলের মাঝখানে চাপা পড়ে মেয়েটা এমনভাবে তলিয়ে গেল যে বেচারা একেবারে মারা পড়বার জো হলো। অজিত আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। জামার আস্তিন গুটিয়ে ভিড় ঠেলে সেও ঢুকে পড়ল এবং মিনিট 2-3 পরে টানা হ্যাচড়া করে মেয়েটাকে বের করে আনলো। তার এক হাতে দুয়ানি, অন্য হাতে আম, বুকের কাছে দাঁতে দাঁত চেপে ধরে আছে। আমের আঁটি ও খোসাটি এইমাত্র অবশিষ্ট আছে। এত লোকের চাপাচাপিতে চ্যাপ্টা হয়ে আমের রসটুকু তার সারা গা বেয়ে গড়িয়ে পড়ছে। রাস্তার ওপার থেকে 20-22 বছরের একটি গৌরবর্ণা শিরনা মেয়ে অতসী অতসী বলে পাগলিনীর মতো ছুটে এপারে আসলো। মেয়েটা এত দুর্বল যে এইটুকু তাড়াতাড়ি হেঁটে এসেই সে একেবারে হাঁফিয়ে পড়ল। ছিন্ন একখানা মলিন বস্ত্রে গায়ের পাঁজরাগুলো সে কোনো রকমে ঢেকে দিয়েছে। চোখ দুটো ডাগর, নাকটা খাড়ার মতো উঁচু, গাল দুটো তোবড়া, মুখে 2-1 বসন্তের দাগ, সিঁথিতে সিঁদুর। দারিদ্র এবং রোগ যেন তার যৌবনের ভাণ্ডারে ডাকাতি করে তাকে পথে বসিয়ে দিয়ে গিয়েছে। অতসী তার মাকে দেখে কেঁদে ফেলল। মেয়েটির মুখের দিকে তাকিয়ে অজিত বলল, লোকজনের চাপে পড়ে গিয়েছিল এক্ষুনি। বললাম আমার সঙ্গে আয়, তা না দুষ্টু মেয়ে। বলেই ক্রন্দনরত অতসীর পিঠের ওপর মেয়েটি কষে এক চড় বসিয়ে দিল। কিন্তু তার মুখ দেখে মনে হলো চড় খেয়ে অতসী যত না আহত হলো, মেয়েটির রোগশীর্ণ দুর্বল হাতটাতে তার চেয়ে লাগলো বেশি। মেয়েটি বলল, কেমন, খাবার টাবার সব নিয়েছে তো কেড়ে? বেশ করেছে, আয়। বলে সে অতসীর একখানা হাত ধরে টানতে টানতে পথে গিয়ে নামল। চলে যাবার আগে মেয়েটি অজিতের মুখের পানে একবার তাকালো। সেই একটি সকরুণ চোখের চাহনি দিয়ে মানুষ যে তার অন্তরের কৃতজ্ঞতা এমন সুস্পষ্টভাবে জানাতে পারে, অজিতের তা জানা ছিল না। অতসীর কাঁধের ওপর একটি হাত রেখে মেয়েটি অতি কষ্টে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। গাছের শাখায় কাকের কোলাহল অত্যন্ত প্রবল হয়ে উঠল। খাবারের গন্ধ পেয়ে হ্যাংলা কুকুরগুলো তখন পার্কের আশপাশে এবং ডাস্টবিনের ধারে ধারে জিভ বের করে ঘুরে বেড়াচ্ছিল। বাসায় ফেরার জন্য অজিত হাঁটতে শুরু করেছে। এমন সময় ঠিক তার চোখের সামনে একজন অন্ধের হাত থেকে তার খাবারের ঠোঙাটি একটা চিলে ছোঁ মেরে নিয়ে গেল। তার বাঁ হাতের লাঠি ধরে যে ছেলেটি তাকে পথ দেখাচ্ছিল তাকে ঠেলে ফেলে দিয়ে লাঠিটা সে উঁচু করে তুলে ধরল। কি যেন বলতেও গেল, কিন্তু সেই প্রকাণ্ড চিলটার তীক্ষ্ণ নখের আঁচড়ে তার ডান হাতটা তখন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। দৃষ্টিহীন সাদা চোখ দিয়ে দরদর করে জল গড়াচ্ছে। কিছুই তার বলা হলো না। যন্ত্রণায় কাতর হয়ে মা গো বলে পথের ধারে সে বসে পড়ল। সোজা পথ ভুলে বাঁকা পথে ঘুরে ঘুরে অজিত যখন বাসায় ফিরল তখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে। সেই প্রকাণ্ড পোড়ো বাড়িটার ফটকের পাশে কর্পোরেশনের একটা গ্যাস বাতির তলায় শুয়ে একটা ষাঁড় জাবর কাটছে, আর তার গায়ের উপর আরামে ঠেস দিয়ে কয়েকটা ছোকরা তাস পিটিয়ে বোধ করে জুয়া খেলছে। ধীরে ধীরে তাদের পাশ কেটে অজিত ভিতরে প্রবেশ করল। আধো আলো আধো অন্ধকার উঠানের এক পাশে ধোপা বউয়ের ঘরের ভেতরে
তারা দুই স্বামী স্ত্রীতে কাপড় ইস্ত্রি করছিল। এদিকের একটা ঘরে উড়িয়াদের তখন রামলীলার রিহার্সেল চলছে। শ্যাকরা কয়েকজন হাতুড়ি ঠুকঠাক করে গয়না গড়ছে। কামারশালাটা বন্ধ। পাশের ঘরে সুখনলাল মিস্ত্রি একটি মাটির প্রদীপের সামনে বসে চোখে চশমা দিয়ে সুর করে রামায়ণ পড়ছে। ভাঙা সিঁড়ির একটা ভাঙা ইটের ওপরে কেরোসিনের যে ডিবেটা আলোর চেয়ে ধূম উদ্গীরণ করছিল বেশি, তারই সেই ঝাপসা আলোয় পথ দেখে হাতড়াতে অজিত তার রমেশদার ঘরে গিয়ে ঢুকল। বস্তির ইতর লোকগুলোকে এবং বিশেষ করে সুখনলাল মিস্ত্রিকে জল বন্ধ করবার মিটিং তখন সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু গোলমাল তখনও থামেনি। অজিতকে সে সম্বন্ধে কেউ কোনো কথা না বললেও প্রফেসর ও ম্যানেজারের যুক্তিপূর্ণ বাদানুবাদ এবং সেই কুস্তিগির ভদ্রলোকের আস্ফালন শুনে ব্যাপারটা বুঝতে তার বিশেষ বিলম্ব হলো না। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আগামীকাল সকালে বস্তির মেয়েগুলোকে এবং কামার শ্যাকরা উড়ে ও সেই মুচি বেটাকে কলে জল নিতে নিষেধ করে দেওয়া হবে। যদি তাতেও না শোনে, কাল শনিবার সকলেই সকাল সকাল অফিস থেকে ফিরে আসবে এবং বিকেলে তারা পুনরায় যখন জল ধরবে, প্রফেসর নিজে অগ্রণী হয়ে গায়ে পড়ে তাদের সাথে অনর্থক একটা ঝগড়া বাঁধিয়ে দিবে। তারপর সেই ঝগড়ার সূত্র ধরে কুস্তিগির মহাশয় তাদের পালের ধাড়ি ওই মুচি বেটাকেই বেশ করে ঘা কতক বসিয়ে দিবেন। তাহলেই সব ঠান্ডা হয়ে যাবে এবং ভবিষ্যতে এই ইতরের ছোঁয়া জল ব্যবহার করে তাদের সনাতন জাতি ধর্মনাশের আর কোনো আশঙ্কা থাকবে না। অজিতকে কাছে ডেকে রমেশ বলল, ওরে অজিত শোন, কাল তো আর হবে না, পরশু রবিবার আমার সঙ্গে চল দেখি। একজন উকিল আজ আমাকে বলেছে কতগুলো দলিল তার ওখানে বসে বসে কপি করে দিয়ে আসবি, 2 টাকা দেবে, বুঝলি? টাকা দুটো ম্যানেজারের কাছে জমা দিয়ে দিস, নইলে তোর খাবার চার্জটা। সঙ্গে কিছু এনেছিস? না, সেদিকে অষ্টরম্ভা। অজিত অত্যন্ত লজ্জিত হয়ে বলল, না রমেশদা, আসবার সময় মার কাছে কিছু পেলাম না। তবে এলি কেন বাপু? বলে রমেশ মুখ ফিরিয়ে তাদের কথা শুনতে লাগলো। ম্যানেজার বাবু বলছিলেন, তুই ছোট জাত, এতগুলো বামুন রয়েছে মাথার উপরে, তাদের সঙ্গে ধরতে গেলে এরকম বাসই করছিস তুই। তোর যে 52 পুরুষ নরক থেকে উদ্ধার হয়ে গেল, তার ঠিক আছে? প্রফেসর বলল, নিশ্চয়ই। এবার প্রফেসরের দিকে মুখ ফিরে ম্যানেজার বললেন, তা বেটা কোনোদিন একজোড়া 5 শিকের চটি জুতো দিয়েও বলেছে যে নিয়ে যাও ঠাকুর, 6 মাস পায়ে দিয়ে দেখো, ছোট লোকের পয়সা টয়সা না হয় ভালো, বুঝলে প্রফেসর? প্রফেসর বলে উঠল, পয়সা না ছাই করেছে। কুস্তিগির লাফিয়ে উঠল, সব সিধে বানিয়ে দেব প্রফেসর, কাল তুমি ঝগড়ার উট্টুংটা একবার তুলে দিও, ব্যাস, তারপর আমি দেখে নেব। মারের কাছে বাবা সব জব্দ, আমার এই ডান হাতের একখানা ঘুষি, ব্যাস। এই বলে সে তার ডান হাতটি সকলের সামনে একবার প্রসারিত করে দেখিয়ে দিল। এই তো, আর কি চাই, মরদ কা বাত আর হাতি কা দাঁত। বলে ম্যানেজার তার সেই অপরিষ্কার দন্তপাটি বিকশিত করে পেট নাচিয়ে হো হো করে হেসে উঠলেন। বাইরের অন্ধকারের দিকে অজিত একদৃষ্টে তাকিয়েছিল। নিচে রামলীলার রিহার্সেল তখন বন্ধ হয়েছে। শ্যাকরার হাতুড়ির সঙ্গে সঙ্গে সামনে খোলার বস্তির একটা ঘর থেকে একটা না একটা কাশির শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। লোকটা হয়তো হাঁফানির রোগী, কাশতে কাশতে শ্বাস তলিয়ে গিয়ে মাঝে মাঝে যেন তার দম আটকাবার উপক্রম হচ্ছে। পরদিন সকালে উঠানের কলে যারা জল নিতে আসলো, ম্যানেজার, প্রফেসর, পঞ্চানন ইত্যাদি সকলেই তাদের নিষেধ করল বটে, কিন্তু প্রাণ ধারণের জন্য অত্যাবশ্যক এই পানীয়ের জন্য যারা এসেছে, সামান্য 2টা মুখের কথাই তাদের এত বড় প্রয়োজনের মুখে বাঁধ বেঁধে দেওয়া সত্যি বড় সহজ কথা নয়। অক্ষম এবং নিরুপায় যারা, সক্ষমের দুয়ারে একটুখানি করুণার দাবি যে তাদের আছে বোধ করি, এই সহজ এবং সত্য কথাটা তারা জানত বলেই হটে গেল না। এদিকে ম্যানেজারের খোঁচানির চোটে এবং তাদের আদেশ অমান্যের ঔদ্ধত্যে প্রফেসরের ঝোঁক পর্দায় পর্দায় চড়তে আরম্ভ করল। শান্তশিষ্ট এই অকেজো বাংলা ভাষাটা পরিত্যাগ করে প্রথমে সে জোড়ালো হিন্দুস্তানি, পরে রোখালো ইংরাজি ভাষা পর্যন্ত প্রয়োগ করে দেখল, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, তখন গতরাত্রের ব্যবস্থাটা প্রয়োগ করাই যে এখানে যুক্তিসঙ্গত এবং বিকালে অফিস থেকে ফিরে তাদেরকে তাই করতে হবে, এই নিয়ে অদূরে দণ্ডায়মান 55 কুস্তিগিরের সঙ্গে সকলেরই একবার চোখ টেপাটেপি হয়ে গেল। খাওয়া দাওয়ার পর সকলে অফিসে চলে গেল। ম্যানেজার বাবু গঙ্গা স্নানে বের হলেন। সকলের ছোঁয়া
সেই চৌবাচ্চার জলেই অজিত স্নান করেছিল। এই অবসরে খাবার জন্য সে নিচে রান্নাঘরে নেমে আসলো। ঘরটা দৈর্ঘ্যে প্রস্থে 7-8 হাতের বেশি নয়। মেঝেকাঠ ছাড়া কড়িকাঠ হতে আরম্ভ করে নিচের চৌকাঠ পর্যন্ত আগাগোড়া কালি ও ঝুলের একটা পুরো আস্তরণ পড়েছে। দেয়ালের একধারে উনানের উপর একটা টিন চড়িয়ে হোটেলের নাক কাটা খোঁড়াঝি তার ময়লা কাপড় সিদ্ধ করছিল। তারই পায়ের কাছে ভাত, ডাল, তরকারির উপর মাছি ভন ভন করছে। অজিত দরজায় এসে দাঁড়ালো। ঘরের ভিতর কয়েকটা এঁটো থালা পড়েছিল। ঝি তাড়াতাড়ি খোঁড়াতে খোঁড়াতে বাসন কয়টা তুলে নিয়ে নোংরা নেতাটা মেঝের উপর এক পোঁচ বুলিয়ে দিয়ে, ঠাকুর, বাবুকে ভাত দিয়ে যাও। পাচক ব্রাহ্মণ কোথায় গিয়েছিল? ছুটে এসে অজিতের ভাত বাড়তে বসল। কোমরে জড়ানো কালো পৈতাটি না দেখলে কার সাধ্য তাকে ব্রাহ্মণ বলে চেনে? অজিত খেতে বসেছে। হঠাৎ ঝি চিৎকার করে উঠল, ধরো তোরে বজ্জাত মেয়েকে, আসছে মনিজার বাবু, বেরো বলছি। ভাতের গ্রাসটা মুখে দিতে যাবে এমন সময় এই অস্বাভাবিক কণ্ঠস্বরে অজিত চমকে উঠল। মুখ তুলে বলল, কি বলছো ঝি? ওই দেখুন না, বলে বস্তির দিকের খোলা জানালাটার দিকে ঝি আঙুল তুলে নির্দেশ করে আবার বলল, সকালে ভাতের ফেন ধরে নিয়ে গেছে এক হাঁড়ি, আবার এসেছে ভাত চাইতে। অজিত তাকিয়ে দেখল জানালার বাইরে নর্দমাটার পাশে মাটির একটি মালসা হাতে নিয়ে অত্যন্ত সকরুণ দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে আছে। অজিত দেখা মাত্র চিনল, এ সেই অতসী, গতকাল কাঙালি ভোজন দেখতে গিয়ে যার প্রাণ রক্ষা করেছে। সে চিনল বটে, মেয়েটা চিনতে পারল কি না কে জানে। অজিত জিজ্ঞাসা করল, তোরা এখানে থাকিস নাকি? হ্যাঁ, ওই বস্তিতে, বলে পেছনে খোলার ও গোলপাতার ঘরগুলোর দিকে সে একবার আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল। তারপর মাটির মালসাটা 2 হাত দিয়ে চেপে ধরে বলল, ও মিছে কথা বলছে বাবু, এই নর্দমা থেকে এই মালসার আধ মালসা ফ্যান ধরে নিয়ে গেছি, এই দেখো বাবু, এই এতটুকুন। বলে অতসী মালসাটার ভিতরে আঙুল দিয়ে কতটুকু যেন সে ধরেছিল তাই দেখিয়ে দিল। অজিত জিজ্ঞেস করল, ফ্যান কি করেছিস? খেয়েছি বাবু, আমি অর্ধেকটা, মা অর্ধেকটা। দাও না বাবু ওকে, বলে এঁটো ভাত 4টি দিক এতে, আমরা কাল থেকে কিছুই খাইনি। কেন, কাল যে সেই লুচি পেয়েছিলি? ও মা, সে তো 3টি, আমি 2টি খেলাম আর মা 1টি খেলো। তোর মা কোথায়? ওই যে, বলে বস্তির পাশে যে খালি জায়গাটা পড়েছিল মেয়েটা সেদিকে দেখিয়ে দিল। অজিত তাকিয়ে দেখল, কিন্তু কয়েকটা ঘেঁটু ও বনকচুর গাছ ছাড়া সেখান থেকে কিছুই তার নজরে পড়ল না। ঝি বলে উঠল, তুমি খাও না বাবু, ওর সঙ্গে কি হচ্ছে তোমার? দাঁড়াও, অবাগির বেটি কেমন করে না নড়ে তাই দেখাচ্ছি আমি। এই বলে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি দিয়ে উনানের উপর বসানো টিন থেকে খানিকটা ফুটন্ত গরম জল তুলে নিয়ে জানালার পথে সেই মেয়েটার গায়ের দিকে ছুঁড়ে দিল। খানিকটা গরম জল অতসীর গায়ে লাগতেই মা গো বলে যন্ত্রণায় সে একেবারে লাফিয়ে উঠল, কিন্তু কাঁদল না, পালিয়েও গেল না, বরং সেইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খোনা নেংচি মাগি কোথাকার, তুই কোন দিন দিস? তোকে আমি বলছি, তবে যে আমার হাতটা পুড়িয়ে দিলি। অজিতের আর খাওয়া হলো না। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, আমার পাতের এই ভাতগুলো ওকে দিয়ে দাও ঝি। অত্যন্ত আগ্রহে অতসী তার হাতের মালসাটা 2 হাত দিয়ে জানালার গায়ে চেপে ধরে চিৎকার করে বলে উঠল, ওগো বাবু গো, তুমি নিজে যাও বাবু, ও দেবে না বাবু, তোমার পায়ে পড়ি বাবু। অজিত ফিরে দাঁড়িয়ে মুঠা মুঠা করে জানালা গলিয়ে সমস্ত ভাত তরকারি তার পাত্রের উপর ঢেলে দিতে লাগলো। কিন্তু সবটা দিবে না ভেবে মেয়েটা আপন মনেই রুদ্ধশ্বাসে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আরও, আর 4টি, ওই তরকারিটা, ওই মাছের কাঁটাটা বাবু, আমার মা আছে বাবু, আমরা দুজনা। পিছন থেকে ঝি বলে উঠল, ভাত ফাত ছিটকিয়ে না এদিকে এসে পড়ে, ম্যানেজার বাবু কিছু বাকি রাখবে না তাহলে? তার সেই সানুনাসিক কণ্ঠস্বরে অজিত এবার আর চমকে উঠল না। সেদিকে তখন তার ভ্রুক্ষেপ ছিল না। বিকেলের আয়োজন সমস্তই প্রস্তুত ছিল। ছোকরাদের মাত্র অফিস থেকে ফিরবার অপেক্ষা। সেদিন শনিবার। সবাই ফিরে আসলো কলে জল আসবার ঠিক পরেই। ম্যানেজারবাবু একবার বারান্দায় এসে একবার ঘরে ঢুকে সাগ্রহে তাদের আগমন প্রতীক্ষা করছিলেন। এদিকে দেখতে দেখতে জল নেবার জন্যে পঙ্গপালের মতো মেয়েতে পুরুষে কলতলাটা ছেয়ে গেল। সুখনলালেরও জলের প্রয়োজন। সে তখন নিজের হাতে তৈরি টিনের বালতিটি হাতে নিয়ে জনতার একপাশে অপেক্ষা করছিল। পায়ের তলার জুতা যারা তৈরি করে
তাদের চেয়ে ছোট জাত আর নেই, কাজেই ব্রাহ্মণের জাতিধর্ম রক্ষার পক্ষে সেই বোধ করি সবচেয়ে বড় প্রতিবন্ধক। ম্যানেজার বাবুর আক্রোশ তাই তার উপরই একটুখানি বেশি। শত্রুর বিরুদ্ধে কুকুরকে যেমন করে হাততালি দিয়ে লেলিয়ে দেওয়া হয়, সর্বপ্রথমে আমাদের প্রফেসরকে তিনি ঠিক তেমন করেই খেপিয়ে দিলেন। ৫৫ কুস্তিগিরের ওপরেই যজ্ঞের দক্ষিণার ভার। সেও বার কত গা মুড়িয়ে কোঁচা কাছা বেশ করে সামলিয়ে নিয়ে প্রফেসরের পেছনে গিয়ে দাঁড়ালো। রমেশ দাদাটি কম নয়। একটি বড় ঘটি হাতে নিয়ে ঠিক সেই সময়ে তার জলের প্রয়োজন হলো। ম্যানেজার বাবু ছারপোকার মতোই চতুর, সহজে ধরাছোঁয়া দিতে নারাজ। কাজেই তিনি উপরের বারান্দা থেকে খুব জোর গলায় মুখ খিস্তি করতে লাগলেন। ইংরেজি লেকচার দেওয়ার চেয়ে গায়ে পড়ে ঝগড়া করে নিরপরাধীর গায়ে আঘাত করা যে কত কঠিন, কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া মাত্র প্রফেসর তা টের পেল। দেশে একদিন জোর করে একজন চাষার জমি দখল করতে গিয়ে ৫৫ মার খেয়ে বাড়ি ফিরেছিল। তখন থেকে সেই চাষাকে মরার জন্যে কলকাতায় এসে অবধি ৫৫ ব্যায়াম চর্চা করছে, এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য শক্তির উদ্বোধন তার যে কতখানি হলো, মাঝে মাঝে সেটা পরীক্ষা করার ইচ্ছা তার বড় বেশি প্রবল হয়ে উঠত। কিন্তু ওই জোয়ানমুচি বেটাকেই যা ভয়, তা হোক, সেরকম কিছু সম্ভাবনা দেখলে সামনের রান্নাঘরটা খোলা আছে, সেটা সে আগেই খুলে রেখেছিল। মেয়েগুলোর সঙ্গে দু একটা কথা কাটাকাটি হবার পরেই উপর থেকে ম্যানেজার বাবু বলে উঠলেন, বললে কথা শোনে না, দাও তো ভায়া ৫৫, ওদের ঘা কতক দিয়ে ওখান থেকে তাড়িয়ে। আর ওই সঙ্গে এই বেটাকেও। সুখনলালের নামটা উচ্চারণ না করে কৌশলে ইশারা করে তিনি তাকে দেখিয়ে দিলেন। ৫৫ আর অপেক্ষা করতে পারল না। এটাই উপযুক্ত সময় বিবেচনা করে হুড়মুড় করে মেয়েগুলোর গায়ের উপর গিয়ে পড়ল, এবং ভাগ যাও, জল নেহি দেগা বলতে বলতে কারো টব উল্টে ফেলে, কারো ঘটি বালতিতে লাথি মেরে দু একটা মেয়েকে এলোপাথাড়ি এদিক ওদিক ঠেলে ফেলে দিয়ে একটা বিষম হট্টগোল বাঁধিয়ে দিল। করেন কি বলে বালতিটা হাত থেকে নামিয়ে সুখনলাল তাকে যখন নিবৃত করতে ছুটে আসলো, মুহূর্তের মধ্যে কাজ শেষ করে দিয়ে বিজয়ের বীরের মতো ৫৫ তখন রাগের মাথায় হাঁপাতে হাঁপাতে এবং কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি উপরে উঠে এসেছে। ঠিক করেছেন, আচ্ছা করেছেন মাগিদের বলে কয়েকটা লোক ঘরের ভেতর থেকে উঁকিঝুঁকি মেরে হাসাহাসি করতে লাগলো। কিন্তু মেয়েরা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করলে দেখতে পাওয়া গেল একটা শীর্ণকায়া দুর্বল মেয়ের গায়েই ৫৫ শক্তি পরীক্ষার মাত্র একটুখানি বেশি হয়ে গিয়েছে। চৌবাচ্চার পাশে নর্দমার উপর হুমড়ি খেয়ে মেয়েটি এমনভাবে মুখ গুজে পড়েছে যে কারো সাহায্য ছাড়া নিজের চেষ্টায় সেখান থেকে উঠবার সাধ্য তার ছিল না। সুখনলাল কাছে দাঁড়িয়েছিল, ধরে তাকে তুলে দেবার জন্য একবার ছুটেও গেল, কিন্তু উঁচু জাতের হিন্দু মেয়ে, তাকে স্পর্শ করলে হয় ওই এক মাথা চুল নিয়ে এই অবেলায় তাকে স্নান করতে হবে, এই ভেবে সে তার ইচ্ছাটাকে অতি কষ্টে অতি দুঃখে দমন করে নিতান্ত অসহায়ভাবে ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। এমন সময় অজিত উপর থেকে ছুটে গিয়ে মেয়েটির হাত ধরে তাকে তুলে দিল, কিন্তু মুখের পানে তাকাতেই তার হাতটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। দেখল সে অতসীর মা। ভাঙা ইটের গায়ে লেগে তার হাতের কনুই, হাঁটু এবং মুখের যেখানে সেখানে ছড়ে গিয়ে রক্ত পড়ছে, ছেঁড়া কাপড়খানাও ছিঁড়ে গিয়েছে। মেয়েটা সংজ্ঞা হারায়নি, কাজেই উঠেই সর্বপ্রথমে সে অত্যন্ত লজ্জিত এবং শঙ্কিত হয়ে তার ছেঁড়া কাপড়টাকে কম্পিত হাতে টেনে টেনে আরও ভালো করে ছিঁড়বার ব্যবস্থা করছিল। এমন সময় বস্তির ভিতর থেকে মা মা বলে অতসী ছুটে এসে একেবারে স্তম্ভিত হয়ে একবার অজিতের দিকে একবার তার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলো। নিজেই একবার হাঁটবার চেষ্টা করতে গিয়ে অতসীর মা টলে পড়ে যাচ্ছিল। অজিত সাবধানে তারা একখানা হাত ধরে বলল, চলো। তোবড়া বালতিটা হাতে নিয়ে অতসী আগে আগে চলতে লাগলো। বস্তির মাঝখানে সবচেয়ে ছোট একটা খোলার ঘরের মধ্যে অতসী তাদের নিয়ে গেল। বাঁকারি দেওয়া দেওয়ালের গায়ে মাটি লেপে দেওয়া হয়েছে। চারিদিকে কোথাও আলো বাতাসের পথ না থাকলেও মাথার উপরে কয়েকটা ভাঙা খাপড়ার ছিদ্র পথে ঘরের ভিতর যথেষ্ট আলো প্রবেশ করছিল। স্যাঁতস্যাঁতে মেঝের এক কোণে ছেঁড়া একটা চাটায়ের উপর চট ও ছেঁড়া কাঁথার যে বিছানাটি বিছানো ছিল, অতসীর মা নিজেই ধীরে ধীরে তার উপরে গিয়ে শুয়ে পড়ল। ঘরের একধারে কয়েকটা হাঁড়ি ও মালসা সারি সারি সাজানো রয়েছে। তার পাশেই মাটির একটা উনান এবং প্রয়োজন হয় না বলেই রান্নার কয়েকটি অতি সামান্য সরঞ্জাম তার ঠিক মাথার উপরেই
একটা দড়ির শিকায় ঝুলছে। সামনের দেওয়ালে গায়ে থিয়েটার ও সিনেমার পোস্টারের কয়েকটা ছেঁড়া ছবি আঠা দিয়ে চিরদিনের মতো এঁটে দেওয়া হয়েছে। বাইরের অপ্রশস্ত চালার উপর একটা বড় গায়ে বাঁধা ছিল। কাদা ও গোবরের উপর অসংখ্য মশা ও মাছি, দুর্গন্ধে সেখানে দাঁড়ানো যায় না। অজিত জিজ্ঞাসা করল, ও গাইটা কার? অতসীর মা অতি কষ্টে উচ্চারণ করল, ধোপাদের, ওরাই এ ঘরের ভাড়া দেয়। অজিত কিছুক্ষণ থেমে এদিক ওদিক তাকিয়ে বলল, তোমার স্বামী মানে অতসীর বাবা কোথায়? অত্যন্ত ম্লান একটা দুঃখের হাসি হেসে অতসীর মা পাশ ফিরে শুল। কোনো উত্তর দিল না। অতসী বলে উঠল, ওই কলকাতার সেই নেবুতলায় থাকে আমার বাবা। কালীঘাটের নুনিয়ার সঙ্গে আমি একদিন গেছলাম, মেরে তাড়িয়ে দেছিল বাবু। আর একদিন যাব, নয় মা? বলে সে তার মায়ের মাথার কাছে ঝুঁকে পড়ল। অজিত আর কোনো প্রশ্ন করল না। নিতান্ত অসহায়া এই দুই মাতা পুত্রীকে প্রশ্ন করবার মতো আর কিছু ছিলও না। একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে সে ধীরে ধীরে বের হয়ে আসলো। ভাবল, দলিল নকল করে কাল যদি সে 2 টাকা পায়, একটা টাকা সে এদের দিয়ে যাবে। ইম্পেরিয়াল হোটেলে তখন বোধ করি তার সম্বন্ধে আলোচনা চলছিল। অজিত ঘরের চৌকাঠ মারাতে না মারাতে ম্যানেজারবাবু বলে উঠলেন, হা 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 হা, বাইরেই দাঁড়ান, ঘরে ঢুকবেন না মশাই, এটা আপনার হোটেলখানা নয়। এর একটা রীতিমতো প্যাস্টিচ আছে। দিন না রমেশবাবু, ওর গামছা কাপড়টা ছুঁড়ে যান, গঙ্গা স্নান করে আসুন। কি জাত না কি জাত ছুঁয়ে ধন্যপুণ্যিত করে এলেন খুব। হরিবোল হরিবোল, বাঁকা শ্যাম, রাধে শ্যাম, মদনমোহন। সে রাত্রিটা কোনো রকমে কাটল, কিন্তু তার পরদিন বড় একটা মজার ঘটনা ঘটে গেল। সকালে উঠেই অজিতকে সঙ্গে নিয়ে রমেশ সেই উকিলের বাড়িতে সব ঠিক করে দিয়ে আসলো। দুপুরে একবার খাবার ছুটি পাবে, তারপর বিকেল পর্যন্ত কাজ করে দলিল নকল শেষ হয়ে গেলেই তিনি তার প্রাপ্য চুকিয়ে দেবেন। বেলা 11টার সময় ছুটি পেয়ে অজিত হোটেলে স্নানাহার করল, পরে আবার ছুটল। পথে অতসীর সঙ্গে দেখা। সে তখন রাস্তার ধারে একটা ডাস্টবিনের পাশে বসে গৃহস্থের ফেলে দেয়া আবর্জনার ভেতর থেকে বেছে বেছে কয়লা কুড়াচ্ছিল। অজিত জিজ্ঞেস করল, তোমার মা কেমন আছে অতসী? সহসা মুখ তুলে অজিতকে দেখেই অতসীর মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই সে অত্যন্ত কাতর কণ্ঠে বলল, মা আজ আর উঠতে পারেনি বাবু। হ্যাঁ বাবু, ওই যে সরকারি হাসপাতালটায়, ওর ওষুধ পাওয়া যায় না, তাহলে আমি একবার যাই। এই কথাটা জিজ্ঞাসা করবার জন্যেই যেন সে এই বাবুটিকে খুঁজছিল। কথাটা বলে উত্তরের আশায় সে হাঁ করে অজিতের মুখের পানে তাকিয়ে থাকল। অজিত কি বলবে কিছু বুঝে উঠতে পারল না। কিছুক্ষণ থেমে থেকে বলল, জানি না, তবে যাস একবার, দিতেও পারে। ও কি কুড়োচ্ছিস অতসী? ছায়ের গাদা থেকে একটি কয়লার টুকরো কুড়িয়ে টুপ করে আঁচলে ফেলে অতসী বলল, কয়লা কুড়োচ্ছি বাবু। না, আর পাওয়া যাবে না, সকালেই সব নিয়ে যায়। কয়লা কি হবে, তুই রাঁধতে জানিস? না বাবু, এই একটি আঁচল ভর্তি যদি দিতে পারি, ধোপা বউ 3টি পয়সা দেবে। কাপড়ে বাঁধা বাটির মতো কি একটা জিনিস অতসীর পাশে নামানো ছিল। কয়েকটা কাক সেখানে এসে জড়ো হতেই অতসী সেটাকে একেবারে তার কোলের কাছে টেনে নিল। অজিত জিজ্ঞেস করল, ওটা কি? সে বলল, পথে কুড়িয়ে আনলাম বাবু, ভাত। ওই যে লাল বাড়িটা দেখছো বাবু, ওখানে আজ মেলা লোক এসেছে। তুমি একটা পয়সা দাও না বাবু, নুন কিনে নে যাব। বলে অতসী তার ময়লা মাখা ময়লা হাতখানা পেতে উঠে দাঁড়ালো। অজিতের পকেটে তখন তার শেষ সম্বল মাত্র 2টি পয়সা পড়েছিল। 2টি তার হাতে ফেলে দিয়ে সে তার কাজে চলে গেল। একটির জায়গায় 2টি পয়সা পেয়ে অতসীর খুশির সীমা রইল না। আপন মনেই সাদা দাঁতগুলো বের করে হাসতে হাসতে ভাতের বাটিটি সে তার কাঁকালে তুলে নিল। অজিতের কাজ যখন শেষ হলো, রাত তখন 8টা বাজে। উকিল মহাশয় লোকটি বেশ ভালো। তার হাতের লেখা দেখে সন্তুষ্ট হয়ে বললেন, পাওনা হিসেব করে দেখতে গেলে 1.5 টাকার বেশি হয় না বাপু। আচ্ছা, তোমার হাতের লেখার জন্যে আরও 8 ঘন্টা পয়সা বেশিই দিলাম। এই বলে 2টি নগদ টাকা দিয়ে তিনি তাকে বিদায় করলেন। টাকা 2টি পেয়ে অজিত আর হোটেলে গিয়ে উঠল না। উঠান পার হয়ে সরাসরি বস্তিতে গিয়ে প্রবেশ করল। অন্ধকার বস্তির উঠানে খাটিয়া বিছানো কয়েকজন হিন্দুস্তানি, কেউ শুয়ে কেউ বসে তামাক টানছিল, গল্প করছিল। অন্ধকার পথ চিনে এই একই রকমের বাড়িগুলোর মধ্যে অতসীর বাড়িটা চিনে নেওয়া শক্ত হবে ভেবেই তাদেরকেই একজনকে অজিত জিজ্ঞেস করল,
অতসীর মায়ের ঘর কোনটা বলতে পারো? সেই যে কাল কলতলায় পড়ে গিয়েছিল। গতকাল কলতলায় জল ধরতে গিয়ে তাদের মেয়েরাও রীতিমতো অপমানিত হয়ে এসেছে। কাজেই এই হিন্দুস্থানি লোকগুলি কাল থেকে হোটেলের ওই বাঙালি ছোকরাদের উপর মনে মনে রাগে ফুঁসছিল। আজ এই অজিতের মুখে বাংলা কথা শুনে তারা আর অগ্রপশ্চাৎ বিবেচনা করল না। একজন জিজ্ঞেস করল, কিধার সে আতা, কোন হাই তুম? অপর একজন বলে উঠল, উনি মোকানকা বাঙালি হোগা। এমনি করে অজিতকে আর কথা বলবার সময় না দিয়ে কেউ বলল, পাকড়ো উস্কো, কেউ বলল, চোট্টা হাই, কেউ বলল, ডাকু হাই। সঙ্গে সঙ্গে মারমার করে সকলে লাফিয়ে উঠল। সারা বস্তির মধ্যে একটা গোলমাল হইচই পড়ে গেল। মেয়েরা কেউ লাঠি, কেউ কেরোসিনের বাতি হাতে নিয়ে উঠানে এসে জড়ো হলো। গোলমাল শুনে ইম্পেরিয়াল হোটেল থেকে ম্যানেজার, প্রফেসর, পঞ্চানন, রমেশ সকলে মিলে মজা দেখার জন্যে একবারে রান্নাঘরের ছাতে এসে দাঁড়ালো। অজিত তাদের দু একটা কিল ঘুষি খেয়েই সেখান থেকে চলে আসছিল, কিন্তু ম্যানেজারের তীক্ষ্ণ চক্ষু সে এড়াতে পারল না। বস্তি থেকে এই অন্ধকার রাত্রিতে অজিত বের হয়ে আসলো এবং এই গোলমাল নিশ্চয়ই তাকে নিয়েই। ম্যানেজারবাবু নিমেষেই তা ধরে ফেললেন। রমেশ পাশেই ছিল। তিনি তার হাতে একটা ঝাঁকানি দিয়ে বলে উঠলেন, কেমন বলেছিলাম কি না রমেশবাবু, আপনার ফ্রেন্ডের তেমন সুবিধের নয়। তা আমি কালকের সেই ব্যাপারেই বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বাবু, মানুষ চড়িয়ে খাই, একটিবার দেখলেই মানুষ চিনতে পারি। কিন্তু শুনুন রমেশবাবু, আমি ওকে আর এখানে ঢুকতে দিচ্ছি নে। হোটেলে আমার অনেক ভদ্রলোকের ছেলে বাস করে। আপনার কিছু আপত্তি আছে? রমেশ চুপি চুপি বলল, আপদ বিদেয় হলেই বাঁচি ম্যানেজারবাবু। বুঝতে পারছেন না আমার অবস্থা? ঘাড়ে এসে চড়ে বসেছে। প্রফেসর বলে উঠল, বুঝতে পেরেছি। এসব ক্যারেক্টারলেস লোককে এক্ষুনি ঘাড় ধরে বের করে দিন, তা না হলে আমরাই থাকবো না। এমন সময় অজিত উপরে উঠে এসে ঘরে ঢুকতে যাচ্ছিল। পিছন থেকে ম্যানেজারবাবু হেঁকে বলে উঠলেন, কে, অজিতবাবু নাকি? দাঁড়ান ওইখানেই। তারপর তিনি নিজেই ঘরে ঢুকে বললেন, কি কি জিনিস আছে আপনার বলুন, বের করে দিই। ব্যাপারটা অজিত কিছুই বুঝতে পারল না। বলল, কেন, কি হয়েছে? সে এক বিশ্রী মুখভঙ্গি করে ম্যানেজারবাবু বললেন, ন্যাকা কচি খোকা, কিছু বোঝেন না? এই তো গামছা, এই কাপড়, আর কি? ঘরের কোণে অজিত তার ছাতাটা দেখিয়ে দিয়ে বলল, ওই ছাতিটা। ম্যানেজারবাবু এই তিনটি জিনিস বাইরে নামিয়ে দিয়ে বললেন, যান অন্যত্র চেষ্টা করুন, আর বেশি গোলমালে কাজ নেই। আমার পাওনা 2 2 4 আর 1 5, বেলার জন্যে 5 আনা করে, 5 5 25 আনা, 1 টাকা 9 আনা দিতে হয় দিন, না হয় আমার ভাতের পয়সা ডুববে না, আর জন্মেও শোধ করতে হবে। হরিবোল হরিবোল। ছি ছি, এইসব দুষ্কর্ম থেকে পরিত্রাণ কবে পাবো রে বাবা? পকেট থেকে টাকা দুটি বের করে অজিত তার হাতে দিয়ে বলল, নিন আপনার পাওনা। ম্যানেজারবাবু টাকা দুটির মাটির উপর বার কতক বাজিয়ে নিয়ে বললেন, কত ফেরত হচ্ছে তাহলে? 1 টাকা 9 আনা, আর 7 আনা দিলে 2 টাকা হয়। আচ্ছা, বলে তিনি তার বালিশের তলা থেকে ক্যাশ বাক্সটি খুলে 7 আনা পয়সা বার 2 3 ভালো করে গুনে আলগোছে অজিতের হাতে ফিরিয়ে দিলেন। অজিত জিজ্ঞেস করল, রমেশদা কোথায়? তার সঙ্গে একবার। না না, তার সঙ্গে আর দেখা করে কাজ নেই, তিনি বেরিয়ে গেছেন, রাস্তায় দেখা হয়তো হবে। এই বলে ঘন ঘন হাত নেড়ে তিনি তাকে সেই স্থান ত্যাগ করবার ইঙ্গিত করলেন। অজিত সিঁড়ি দিয়ে নেমে এসে বাইরের রাস্তা ধরল। তার চোখের সামনে সমস্ত কলকাতা শহরটা তখন দুলছিল। এরপর আরও মাসখানেক কেটে গেছে। কালীঘাটের কাছাকাছি ভবানীপুরের একটি বাড়িতে অজিত একটা ছেলেকে পড়ায়। একটা চাকরিও নাকি সে পেয়েছে। সেদিন সকালে ছেলেটিকে পড়ানো শেষ করে অজিত বের হতে যাবে, এমন সময় দরজার কাছে এক ভিখারিনী এসে দাঁড়ালো। হাতে একটি মাত্র পাত্র, মুখে একটা সরের কাঠি। ছাত্রটি বলে দিল, ও রোজ এমন করে ভিক্ষে করে মাস্টারমশাই, কথা কয় না, ও মৌনী। অজিত তাকে দেখেই চিনল, এ সেই অতসীর মা। এই অসহায়া উপায়হীনা নারীর মিথ্যা অভিনয়কে সে আজ অবজ্ঞা করতে পারল না। তার হাতে প্রবঞ্চিত হবার গৌরবটুকুর জন্য লালায়িত হয়েই অজিত যেন তার পকেট থেকে একটা টাকা বের করে তার মাটির পাত্রে ফেলে দিল। অতসীর মা এতক্ষণ হেঁট মুখে দাঁড়িয়েছিল। তার ভিক্ষাপাত্রের উপর টাকা দেখে সে চমকে উঠল। অভাবের তাড়নার মিথ্যের মুখোশ পরে দাঁড়ে দাঁড়ে যে প্রবঞ্চনা করে বেড়ায়, তাই একবার দেখার জন্য সে মুখ তুলে চাইল। অজিত তখন তাড়াতাড়ি রাস্তায় নেমে পড়েছে। ভালো দেখতে পেল না। লোকটিকে
একবার অতর্কিতে দেখে নেবার লোভ অতসীর মা সামলাতে পারল না। সসংকোচে সে তার পিছু পিছু চলতে লাগলো। কিছু দূর গিয়ে অতসীর মা তাকে চিনতে পারল। চিনবা মাত্র তার শীর্ণ হাত থরথর করে কেঁপে উঠল। মাটির পাত্রটি হাত থেকে মাটিতে পড়ে যাবার জো হলো। তাড়াতাড়ি সেটিকে দুহাতে চেপে ধরে সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে বাড়ির পথ ধরল। চোখ দুটো তখন তার জলে ভরে এসেছে। ধন্যবাদ।